হ্যালো ভিউয়ার্স, এই গল্পটির সিজন 1 আগে আপলোড দেওয়া হয়েছে, এখন সিজন 2 আপলোড দেওয়া হলো। তো যারা যারা গল্পটি শুনেনি অবশ্যই শুনে নেবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, এই গল্পের এখনও অনেকগুলো সিজন বাকি আছে, তো আপনারা আমাদের পাশেই থাকুন, অবশ্যই জানতে পারবেন। আসসালামু আলাইকুম। এভাবে দাঁড়িয়ে কি ভাবছো এত গভীরভাবে? কখন এসে দাঁড়িয়ে রইছি? আসলে কাব্যকে নিয়ে আমার সন্দেহ লাগছে। মানে কি? ও গরিব, কেউ নাই। এমডি স্যারের সাথে ওর পূর্ব পরিচয় আছে। না হলে এমডি স্যারের সাথে কোনো জড়তা ছাড়াই মুখের ওপর সব বলেছে। আমাদের মুখের ওপর কথা বলে না, কিছু বলতে গেলে জড়তা থাকবে। ওকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কি করবা ভাবছো? ওকে ফলো করতে হবে, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, আজ তো আর করতে পারবো না, চলো আমরা ঘুরতে যাই। লাবণ্য খুশিতে ফাইয়াজের বাইকের পেছনে উঠে বসল। ফাইয়াজ লাবণ্যকে নিয়ে চলে গেল। এদিকে রাতে পুলিশ মেইন জায়গায় চেকপোস্ট বসিয়ে সব গাড়ি চেক করতে লাগলো। রাস্তায় পুলিশের টহল গাড়িও রয়েছে, শহরের বুক দিয়ে টহল দিতে লাগলো। রাত 12টা। ফাইয়াজ লাবণ্য বাসার দিকে ফেরার জন্য রওনা দিল। হঠাৎ করেই ফাইয়াজ বাইক থামিয়ে ফেললো। লাবণ্য বলল, বাইক থামালে কেন? ফাইয়াজ হাত দিয়ে দেখিয়ে দিয়ে ওটা কাব্য না? লাবণ্য তাকাতেই দেখলো কাব্য ওটা। আবছা ল্যাম্পপোস্টের আলোয় কাব্য বসে আছে, সামনে একটা বই। লাবণ্য চোখ ডোলে আবার তাকায়। না, ভুল কিছু দেখছে না সে, ঠিকই দেখছে। ফাইয়াজ লাবণ্যর মুখের দিকে তাকালো। লাবণ্য ফাইয়াজের মুখের দিকে তাকালো। লাবণ্য অবাক হয়ে বলল, কাব্য ফুটপাতে বসে অল্প অল্প বই পড়ছে। তুমি শুধু শুধু সন্দেহ করতেছিলে। জীবন কতটা ভয়ঙ্কর দেখো। ও কই উঠেছে, কোনো খোঁজ নাওনি? না, আমি নিতে পারিনি, ওকে জিজ্ঞেস করা হয়নি। কাব্যকে দেখে মায়া লাগছে। গ্রাম থেকে এসে রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করে, ফুটপাত থাকছে, দেখার কেউ নেই। আমি কি ভুল বুঝতে গেছিলাম? ওর সত্যতা দিয়েই তো সবার ভালোবাসা আদায় করে নিচ্ছে। ফাইয়াজ আর লাবণ্য ওখান থেকে চলে গেল। রাত 2টা। ম্যানেজার ল্যাপটপ বসে কাজ করছিল তখন। ম্যানেজারের ল্যাপটপে ডার্ক হ্যাকার নামটা বড় বড় অক্ষরে লেখা ল্যাপটপের স্ক্রিনে ভাসছে। ম্যানেজার হা হয়ে গেল। ম্যানেজার কি বোর্ড চাপতে লাগলেও কোনো কাজ হলো না। ম্যানেজারের বুঝতে বাকি নেই, সব কিছু হাতের কন্ট্রোলের বাইরে চলে গেছে। ম্যানেজার সামনে স্ক্রিনে ভেসে উঠল ম্যানেজার আর একটা মেয়ে এক রুমে অন্তরঙ্গ অবস্থায়। আরেকটা ভিডিওতে ম্যানেজার অফিসের মেয়েদের ব্ল্যাকমেল করে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করছে। ম্যানেজারের গলা শুকিয়ে গেল এটা দেখে। ম্যানেজারের সামনে সব এক এক করে তার অপকর্মের সব চিত্র ফুটে উঠছে। ম্যানেজার এসব ভিডিও চিত্র দেখে ঢোক গিলতে লাগলো আর ঘামতে শুরু করলো। এসির ভেতর থেকেও ঘেমে যাচ্ছে। ম্যানেজার চোখ বড় বড় করে তাকিয়ে পড়ে হা হয়ে গেল। আদনানের সাথে মিলে যে ডিলটা করেছিল সেটাও ডার্ক হ্যাকারের হাতে। হঠাৎ করেই ভুতুরে চেহারায় ডার্ক ডেভিল এসে, যদি তোরা অপকর্ম কোথাও ফাঁস করতে না চাস, তাহলে আমার কথা মতো কাজ কর। ম্যানেজার হহ বলে রাজি হয়ে গেল। ডার্ক ডেভিল ম্যানেজারকে বলল, ল্যাপটপটা হাতে নিয়ে ছাদে যা। ম্যানেজার পুরো ঘাবড়ে গেল। ম্যানেজার মোস্টামুষ্টি করতে লাগলো। ডার্ক ডেভিল বলল, যদি চাস তাহলে তোর এই অপকর্মের সব ভিডিও ফাঁস করে দিচ্ছি। ম্যানেজার উঠে দাঁড়িয়ে, না না, এমনটা করো না। আমি তোমার সব কথা শুনবো। তুমি আমার সম্মান নষ্ট করো না। তাহলে ছাদে যা। ডার্ক হ্যাকারের কথা মতো ল্যাপটপ হাতে নিয়ে ম্যানেজার ছাদে গেল। ডার্ক হ্যাকার ম্যানেজারকে ছাদের একবারে কার্নিশে যেতে বলল। ম্যানেজার ছাদের কার্নিশে চলে গেল। ডার্ক হ্যাকার ম্যানেজারকে নিচে তাকাতে বলল। ম্যানেজার নিচে তাকালো। নিচে তাকিয়ে ভয় পেয়ে গেল। ডার্ক হ্যাকার বলল, যদি সম্মান বাঁচাতে চাস তাহলে এখান থেকে লাফ দে, আর না হলে তোর ছবি ভিডিও সব লাইভ করে দেখাবো। তোর সম্মান হারাবি আর জনগণের গণধুলায় খেয়েও মরবি। ম্যানেজার ডার্ক হ্যাকারের কথা শুনে ঘাবড়ে গেল। কি করবে এখন? মরতে তো একদিন হবে। জীবনে অনেক অন্যায় করেছে, সেটার হিসাব মেলানোর সময় এসেছে। ম্যানেজার ডার্ক হ্যাকারের কথা শুনতে শুনতে ম্যানেজারের ছাদ থেকে টুস করে লাফ দিল। ডার্ক হ্যাকার জোরে একটা হাসি দিল। কিছুক্ষণ পর প্রশাসনের লোক, মিডিয়ার লোক ঘটনাস্থলে চলে আসলো। খবরটা আদনানের কানে চলে গেল। ম্যানেজারের কথা এমডি শুনে গার্ড নিয়ে বের হলো ম্যানেজারের বাসার উদ্দেশ্যে। আদনান ম্যানেজারের মৃত্যুর খবর পেয়ে হাতে থাকা ফোনটা আছাড় মারল সজোরে। আদনানের মাথা খারাপ হয়ে গেল। এমডির ক্ষতি করা আর সহজ হবে না। কি ভেবে রেখেছিল, কি হয়ে গেল? এমডি ম্যানেজারের বাসায় পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে ম্যানেজারের লাশের সামনে দাঁড়াতেই মুরাদ এমডিকে দেখে,
স্যার, আপনি কি কিছু বলতে পারবেন হঠাৎ করে আত্মহত্যা করার কারণ? না, তবে ফ্যামিলি কোনো সমস্যা? না স্যার, আমরা জিজ্ঞেস করেছি, তেমন কিছুই হয়নি। হঠাৎ করে রুম থেকে ছাদে চলে গেল। ফ্যামিলির লোকজন শব্দ পেয়ে এসে দেখেই পড়ে আছে। তাহলে আপনার তদন্ত করে দেখুন, তাহলে আসল সত্যটা কি। জি, এটা আমাদের কর্তব্য। এটার সুস্থ তদন্ত হবে। আসল আসামিকে সামনে নিয়ে আসব। একজন সোর্স এসে মুরাদের কাছে ফোনটা এনে দিল। মুরাদ ফোনের পাওয়ার বাটন চাপ দিতেই চোখ বড় বড় হয়ে গেল। ফোনের স্ক্রিনে লেখা ডার্ক হ্যাকার। মুরাদ এমডির সামনে থেকে চলে গেল গাড়ির কাছে। এমডি ম্যানেজারের ফ্যামিলির লোকদের সান্ত্বনা দিয়ে কথা বলতে লাগলো। গাড়ির কাছে এসে ফোন পকেট থেকে বের করে সাইবার ক্রাইমের ইনচার্জ তানজিলাকে ফোন করলো। ফোন করা শেষে মুরাদ লাশের সামনে এসে বসে লাশটাকে দেখতে লাগলো। মিডিয়ার লোক ঘিরে ধরে নিউজ করতে লাগলো। এমডি কোম্পানির ম্যানেজার গভীর রাতে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। হঠাৎ এমন রহস্যের মৃত্যু সবার কাছে অজানা। পরিবারের লোকজন কেউ কোনো কিছুই বলতে পারছে না। সবকিছু ঠিকই ছিল, হঠাৎ করে ফোনে কি করতে করতে ছাদে চলে গেলেন। বিভিন্ন মিডিয়ার বিভিন্ন রকম বক্তব্য দিয়ে নিউজ করতে লাগলো। এমডি ম্যানেজারের পরিবারের সাথে কথা বলে বের হতেই মিডিয়ার লোক ঘিরে ধরে নানা ধরনের প্রশ্ন করতে লাগলো। এমডি মিডিয়ার লোকেদের বলল, ম্যানেজার কেন এমন করছে আমি জানি না, তবে এখানের প্রশাসনের লোকজন আছে, তারা তদন্ত করে আসল রহস্য বের করবে। তারাই বলতে পারবে। ম্যানেজারের বর্তমানে আমি ম্যানেজারের পরিবারের দায়িত্ব নিয়েছি। জরুরি একটি মিটিং আছে, সেখানে যেতে হচ্ছে, গুরুত্বপূর্ণ। বাকি কথা পরে বলবো। মিডিয়ার লোক এমডির প্রশংসা করতে লাগলো। এমডির গাড়িগুলো ম্যানেজারের বাড়ির সামনে থেকে চলে যেতেই তানজিলার গাড়ি এসে থামলো। তানজিলা গাড়ি থেকে নেমে মুরাদের সামনে যেয়ে দাঁড়ালো। মুরাদ তানজিলার হাতে ফোনটা দিল। তানজিলা ফোনের পাওয়ার বাটন চাপ দিতেই ডার্ক হ্যাকার লেখা সামনে ভাসছে। তানজিলা ফোনটা কিছুক্ষণ কাটাকাটি করে লক খুলতে পারল না। মুরাদ বলল, কি বুঝতে পারছো এখানে? স্যার, এই হ্যাকার নতুন, মাথায় অনেক বুদ্ধি খাটিয়ে এই পথে অগ্রসর হতে চায়। লাশটাকে মর্গে পাঠিয়ে দিন। ফোনটা নিয়ে যাচ্ছি, পরে আপডেট জানাবো। যত দ্রুত পারো এটার তথ্য আমাকে জানাও। কে ডার্ক হ্যাকার? লাশ নিয়ে গাড়িতে ওঠানো হলো। মিডিয়ার লোক তানজিলা আর মুরাদকে ঘিরে ধরে প্রশ্ন করতে লাগলো। মুরাদ মিডিয়ার লোকদের সামনে বলতে যাবে, তখন তানজিলা মুরাদকে থামিয়ে ম্যানেজারের ফোনের স্ক্রিন অন করে দিল। ডার্ক হ্যাকার নামটা দেখে সবাই হা হয়ে তাকিয়ে রইল। তানজিলা বলল, ফোনের কার্যকলাপ হ্যাকারের কন্ট্রোলে চলে গেছে, যার কারণে হ্যাকারের কথা মতো ম্যানেজার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। টেকো মুরাদ তানজিলার কথা শুনে অবাক হয়ে গেল। মুরাদ বলল, ডার্ক হ্যাকার? হ্যাঁ। তানজিলা ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। 5 মিনিট পর দেখলো ডার্ক হ্যাকার স্ক্রিন থেকে সরে গেছে। তানজিলা ম্যানেজারের কার্যকলাপ দেখে অবাক হয়ে গেল। পেছনে ফিরল, তাকিয়ে দেখলো মুরাদ ফোনে কথা বলছে। লাশ গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। তানজিলা গাড়ির কাছে যেতে মিডিয়ার লোক তানজিলাকে ঘিরে ধরে প্রশ্ন করতে লাগলো। তানজিলা বলল, ম্যানেজারের আত্মহত্যার জন্য ডার্ক হ্যাকার দায়ী। ডার্ক হ্যাকার নামটা শুনতে অবাক হয়ে গেল সবাই। নামটা সবাই ফার্স্ট শুনল। মিডিয়ার লোকজন বলল, কে এই ডার্ক হ্যাকার? এখনো সঠিক বলতে পারছি না, হ্যাকার তো অনেক আছে, তবে এই হ্যাকারের পিছনের মানুষটা মুখোশের আড়ালে থাকে। আমরা চেষ্টা করব ডার্ক হ্যাকারকে খুঁজে বের করার। তানজিলার গাড়ি চলে গেল। মুরাদ গাড়িতে উঠে চলে গেল। সকাল 10টা। জরুরি ভিত্তিতে এমডি সব স্টাফদের ডাকলো। সবাই হল রুমে এসে জড়ো হলো। এমডি রেগে আছে সবার উপর, কিন্তু কেন রেগে আছে এটা কেউ জানে না। একে তো ম্যানেজার আত্মহত্যা করেছে, এটার জন্য কোম্পানি বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এমডি না করে দিয়েছে। সবার মনে একটাই প্রশ্ন, হঠাৎ করে এমডি কেন রেগে আছে? এত জরুরি তলব। এমডি ভেতর ঢুকতে সবাই দাঁড়িয়ে গেল। এমডি সবার সামনে দাঁড়িয়ে রেগে ঝাড়ি দিয়ে, তোমাদের এত বড় সাহস হলো কি করে? আমার কোম্পানিতে এত বড় ঘটনা ঘটে গেল, আমাকে জানানোর প্রয়োজন বোধ করোনি কেন? আমার কোম্পানিতে আমি কাকেই রাখবো না, সবাইকে ছাঁটাই করব। এমডির কথা শুনে সবাই থ হয়ে গেল। সবাই ভয় পেয়ে গেল। আফরিন বলল, স্যার, আপনাকে না জানানোর আমরা সবাই সরি।
এমডি ধমক দিয়ে। চুপ থাকো, একটা কথাও বলবে না। আমার টাকা খাবে আবার আমার সাথে জালিয়াতি করবে, এত বড় সাহস? এমডির কথা শুনে সবাই মাথা নিচু করে ফেলল। পিএইচও মাথা নিচু করে আছে এমডি পি এর সামনে দাঁড়িয়ে। তুমি আমাকে এই ঘটনা জানাওনি কেন? সমস্যা সমাধান হয়ে গেছে, তাই আর জানাইনি আপনাকে। সরি স্যার। সমস্যা সমাধান হলেও আর আমাকে জানানোর কোনো প্রয়োজন হয়নি। তাহলে আমার এই কোম্পানি রেখে কী লাভ? দুঃখিত স্যার, এমন ভুল আর হবে না। 1 ঘন্টার ভেতর ম্যানেজারের যত কার্যকলাপ আছে সব ফাইল আমার সামনে এনে রাখবে। আর যারা ম্যানেজারের সাথে যুক্ত আছে, অপকর্ম করার চেষ্টা করছে, তাদেরকেও রেহাই পাবে না। এমডির কথা শুনে সবাই হা হয়ে গেল। এমডি আনিকার দিকে তাকিয়ে, তুমি আমার রুমে এসো 30 মিনিট পর সব ফাইল নিয়ে। এমডি চলে গেল। সবাই পিএকে জিজ্ঞেস করতেই পিএ ম্যানেজারের সব অপকর্মের কথা বলল সবাইকে। ডার্ক হ্যাকার নামে একজন ম্যানেজারকে মেরে ফেলেছে। পিএ এর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নিউজ পেপারের প্রথম পৃষ্ঠায় ডার্ক হ্যাকার এমডি কোম্পানির ম্যানেজারের আত্মহত্যা করার জন্য দায়ী। বিস্তারিত কেউ পড়েনি। টেকু মুরাদ থানার চেয়ারে বসে দুটো নিউজ পেপার পাশাপাশি রেখে দেখছে। একটাই লেখা ডার্ক ডেভিল, অন্যটায় লেখা ডার্ক হ্যাকার। দুটো নামের প্রথম নাম ডার্ক একই নাম, পরেরটা ডেভিল আর হ্যাকার। মুরাদ বোঝার চেষ্টা করছে এই নামের মানুষ কি একজনই নাকি দুজন, দুজন দুটি নাম, না একজন দুটো নাম ব্যবহার করছে। মুরাদের মাথায় সব কিছু ঘোরপাক খেতে লাগলো। মুরাদ বড় স্যারকে ফোন দিয়ে মিটিংয়ের জন্য বলল। সেখানে অভিজ্ঞ সিনিয়র পুলিশদেরও থাকতে বলল। বড় স্যার মুরাদকে রাতে মিটিংয়ের জন্য বলা হলো। মুরাদ বড় স্যারের সাথে কথা বলে ফোনটা কেটে দিয়ে পৃষ্ঠা দুটো ছিঁড়ে ডার্ক নামটা কাটলো। তার পাশে ডেভিল, তার পাশে হ্যাকার। মুরাদ মনে মনে বলছে ডার্ক ডেভিল হ্যাকার এটা দুজন না একজন ব্যক্তি। মুরাদ তা খুঁজে বের করবেই। আফরিন এমডির অনুমতি নিয়ে রুমে প্রবেশ করল। আফরিন ভেতরে ভয়তে ভয়তে ঢুকে ফাইলটা টেবিলের উপর রাখতে এমডি আফরিনকে বসতে বলল। আফরিন বসল। এমডি আফরিনকে বলল, তোমাকে দেখে আমার অনেক অবাক লাগছে। আফরিন ভয়তে ঘাবড়ে যে, আমি কিছু করেছি? এমডি আফরিনের ভয় পাওয়া দেখে, এখন ভয় পাচ্ছ কেন? যখন ভয় পাওয়ার কথা ছিল তখন কেন পাওনি? আফরিন অবাক হয়ে মানে? আফরিন অবাক হয়ে মানে বলতেই এমডি বলল, এ কি বলতে চাচ্ছি বুঝতে পারছো না? না স্যার। সবাই যখন টেনশনে ছিল তখন তুমি কিভাবে রিল্যাক্স বসেছিলে? তখন একটু ভয় হয়নি যদি সব কিছু হ্যাক হয়ে যেত? আসলে স্যার আমাদের সিস্টেম সিকিউরিটি তো অনেক শক্ত। চেষ্টা করা কারোর পক্ষে সম্ভব না সিস্টেম সিকিউরিটি হ্যাক করে নিয়ে যাওয়ার জন্য। এমডি আফরিনের ঢোক গেলা দেখে পানির গ্লাস এগিয়ে দিয়ে, পানি খেয়ে আসতে পারো? আফরিন গ্লাস হাতে নিয়ে পানি ঢক ঢক করে খেয়ে উঠে চলে গেল। এমডি হাতে ফোন নিয়ে ম্যানেজার ভিডিও দেখে মনে মনে ভাবতে লাগলো, কে এই ডার্ক হ্যাকার কিং? 60 ওয়াটের বাল্ব মাথার ওপর জ্বলছে একটা টেবিল, গোল করে সবাই ঘিরে আছে। নজর নিউজ পেপারসে লেখা ডার্ক হ্যাকার কিং লেখার উপর, আদনান নামটার ওপর হাত দিয়ে। এমডির সাথে এর কোনো সম্পর্ক রয়েছে কিনা? যদি থাকে তাহলে ওকে আমাদের হাতে নিয়ে আসতে হবে। একবার আমার হাতের মুঠোয় আনতে পারি তাহলে খেল খতম। আমি হয়ে যাব এই বিশ্বের কিং। অসম্ভবকে সম্ভব করা আদনানের কাজ। ড্রাগ হ্যাকার, তোকে একবার হাতের মুঠোয় আনতে পারি, তারপর দেখাবো আসল খেলা। আদনান কথাটা বলে জোরে হেসে উঠল। সবাইকে ডার্ক হ্যাকারকে খোঁজার জন্য কাজ করতে বলল। সবাইকে কাজ করতে বলে আদনান থানার উদ্দেশ্যে রওনা হলো। দুপুর 12টা। কাব্য কাস্টমারদের খাবার দিয়ে এসে কাউন্টারের পাশে এসে দাঁড়ালো। তখনই লাবণ্যর ফোন বেজে উঠল। লাবণ্য ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো তামান্না কল দিয়েছে। লাবণ্য কল রিসিভ করতেই তামান্না বলল, ওয়েটার, ওই ফকিন্নি বয়টাকে বাসার সামনে পাঠিয়ে দাও, ওর কাজ আছে। ম্যাডামও তো এখানে নেই মানে? আজকে আসেনি রেস্টুরেন্টে? যদি না আসে তাহলে ওকে যেন আর চাকরিতে রাখা না হয়। না না, ম্যাডামও তো এসেছে।
আমি ওকে অন্য শাখায় পাঠিয়েছি। ওখানে আজ লোক কম, স্যার পাঠাতে বললো তাই পাঠালাম। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি কি আজ আসবেন? না, আজকে বাবার অফিসে যেতে হবে, ডিল আছে একটা। ঠিক আছে। তামান্না কলটা কেটে দিল। লাবণ্য ফোনটা পাশে রাখলো। কাব্য লাবণ্যর মুখের দিকে তাকিয়ে, আপনি আমার জন্য মিথ্যে কথা বলতে গেলেন কেন? তোকে এত ভাবতে হবে না। দেখ ওখানে কি লাগে। কাব্য আর কোনো কিছু না বলে চলে গেল। লাবণ্য নিজের কাজ করতে লাগলো। দুপুর 2টা। আদনান থানার ভেতর ঢুকতে ঢুকতে মুরাদকে বলল, স্যার হঠাৎ আমাকে তলব করলেন যে? তোদের মতো শয়তান যেখানে আছে সেখানে মুরাদ তো থাকবেই। আদনান অবাক হয়ে, মানে স্যার? তোকে কখন আসতে বলেছি? এত দেরি করলি কেন? একটা কাজে আটকে গিয়েছিলাম, সেখান থেকে আসতে দেরি হয়েছে। কেন ডেকেছেন বলেন? মুরাদ নিজের ফোনে একটা ভিডিও চালিয়ে দিয়ে আদনানের দিকে দিল। আদনান ফোনটা হাতে নিয়ে ভিডিও দেখে গলা শুকিয়ে গেল, ঢোক গিলতে লাগলো। তখন মুরাদ বলল, তোকে কেন ডেকেছি বুঝতে পারছিস? চান্দু, এতদিন তোকে বাগে পাইনি, আজ পেয়েছি। আদনান টেকো মুরাদের দিকে তাকিয়ে, স্যার কি করতে হবে আমাকে? টেকো মুরাদ টাক মাথায় হাত বুলিয়ে, আমার মাথায় টাক্কনে পড়েছে। এটা যদি তোকে বোঝাতে হয় তাহলে তো তোকে। আদনান মুরাদকে থামিয়ে, বুঝছি স্যার, আর বলতে হবে না। টেকো মুরাদ হেসে দিয়ে, মাথায় আর এমনি এমনি টাক পড়েনি, বুঝেছিস? কোনো রকম চালাকি করলে তো বুঝিস। সময় মতো পৌঁছে দেব, আসি স্যার। আদনান উঠে চলে আসলো। মুরাদ শয়তানি একটা হাসি দিল। আদনান বাহিরে এসে মনে মনে মুরাদকে গালি দিতে দিতে বলল, শালা টাকা ছাড়া কিছু চেনে না, মুখ মুছতে সময় নেয় না। শালা তোকে কোনোদিন বাগে পাই সেদিন তো টাক মাথায় ঢোল বাজাবো। আমার থেকে টাকা নিবি? বিকাল 4টা। রেস্টুরেন্ট ফাঁকা, কাস্টমার নেই। কাউন্টারের পাশে কাব্য বসেছিল। তখন লাবণ্য বলল, তুই কি পড়াশোনা করিস? লাবণ্যর হঠাৎ এমন প্রশ্ন করা দেখে আমতা আমতা করতে লাগলো। লাবণ্য বুঝতে পেরে, ভয় পাস না, আমি তোকে চাকরি থেকে ছাঁটাই করব না, সত্যিটা বল। কাব্য মাথা নিচু করে, হ্যাঁ করি। কোনো সুযোগ অসুবিধা হলে আমাকে জানাবি। গ্রামের কলেজে ভর্তি হয়েছিস? লাবণ্য অবাক হয়ে, তুই খরচ চালাস কি করে? তোর বেতনের সব টাকা তো আমি তোর বাসায় পাঠাই দিই। তাহলে ওখানকার আমার মাসিক বেতন ফ্রিতে করে দিয়েছে করিম চাচার পরিচিত ওখানকার পরিচালক। আমাকে শুধু পরীক্ষার ফিক্স দিতে বলেছে, বাকিটা তারা দেখে নেবেন। তাই বল, তার টাকা তো জোগাড় করিসনি, ফিস কিভাবে দিবি? তখন একটা ব্যবস্থা হয়ে যাবে না। তোর টাকার প্রয়োজন হলে আমাকে বলিস। আর কলেজে কি যাওয়া লাগবে না? আপডেট কিভাবে জানবি? পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে। আর আপনি এখন যে কম্পিউটার চালাতে দেন, এটার থেকে অনেক কিছু শিখে ফেলেছি। লাবণ্য কাব্যের কথায় অবাক হয়ে গেল। কলেজে না গিয়ে এখানে থেকে কি দিয়ে কি করে কে জানে। রেস্টুরেন্টের ভেতর 6টা ছেলে ঢুকলো। চেয়ারে যেয়ে বসলো। লাবণ্য কাব্যকে বলল, দেখ তো ওদের কি লাগবে। কাব্য ছেলেগুলোর সামনে যে দাঁড়ালো। ছেলেগুলোকে দেখে অবাক হয়ে গেল। সেদিন রাতের সেই 4টা ছেলে একটা মেয়েকে টেনে হিস্ট্রে গাড়িতে তুলেছিল। কাব্যকে দেখে ওদের ভেতর একজন বলল, তুই ওই সেক্সি গার্লটাকে পাঠিয়ে দে, আমরা ওর কাছেই অর্ডার করব। কাব্য ছেলেটার কথা শুনে রাখতে যেয়েও নরম সুরে বলল, স্যার আমি এখানকার ওয়েটার, আমার কাছে অর্ডার করেন। কম্পিউটারে যিনি বসে আছেন উনি ম্যানেজার, এটা ওনার কাজ না। কাব্যের কথা শুনে পাশ থেকে আরেকটা ছেলে উঠে কাব্যের পাশে গালে ঠাস করে চর বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, তোর যা বলছি তাই কর, এত কথা বলিস কেন? চিনিস আমাকে? সালা মেয়ের পুত রেখে দেব। পাশ থেকে আরেকজন কাব্যকে লাথি মেরে, এই যা সামনে থেকে। কাব্য কিছুটা সরে গেল। ছেলেগুলোর দিকে তাকিয়ে পড়ল। লাবণ্য কাউন্টার থেকে উঠে এলো। কি সমস্যা এখানে? লাবণ্যকে সামনে আসতে দেখে একজন কুদৃষ্টিতে তাকিয়ে, উফ কি মাল রে মাইরি, মন চাচ্ছে এখনই এখানে। ছেলেটাকে থামিয়ে দিয়ে আরেকজন বলল, কন্ট্রোল লেছিস না,
রাত তো এখনো বাকি রয়েছে। লাবণ্য ওদের বাজে কথা শুনে কি ধরনের অসভ্যতামি হচ্ছে? এটা অসভ্যতামির জায়গা নন, বের হয়ে যান এখান থেকে। পাশ থেকে আরেকটা ছেলে বলল, উফ বেবি, রেগে যাচ্ছে কেন? আমরা তো তোমার জন্যই আসছি এখান থেকে। ছেলেগুলোর কথা শুনে কাব্য রেগে, কথাবার্তা ঠিকমতো বলেন, কাস্টমার আপনারা, খাবার খেয়ে চলে যাবেন। বাজে কথা যদি আর কেউ বলেন তাহলে আপনাদেরকে কে। কাব্যর কথা শুনে ছেলেগুলো উঠে কাব্যকে মারতে শুরু করলো আর বলল, কি করবি তুই? চিনিস আমাদের? কাব্যকে নিচে ফেলে মারতে মারতে একজন কোমর থেকে পিস্তল বের করে কাব্যের কপালে ঠেকিয়ে, চাইলে তোকে এখানে মেরে ফেলতে পারি, তোর কোনো বাপ নেই তোকে বাঁচানোর। তোর মতো ছোট লোককে মেরে হাত ময়লা করতে চাই না। আর সুন্দরী, তোমাকে রাতে দেখে নিব। ছেলেগুলো হুমকি দিয়ে চলে গেল। লাবণ্য কাব্যকে ধরে, তুই কেন ওদের সাথে কথা বলতে গেলি? এটা তো নতুন না, অনেকে অনেক কিছুই তো বলে, সব কিছু শুনে হজম করতে হয়। কাব্য লাবণ্যের মুখের দিকে তাকিয়ে পড়ল। ফাইজা এসেই, কি হয়েছে লাবণ্য? ওকে মেরেছিস কেন? ও নিশ্চয় তোর সাথে বিয়াদবি করেছে, তার জন্য। লাবণ্য বিরক্তি নিয়ে, যেটা জানিস না তা বলিস না। ও গরিব বলে ওর ওপর দোষ চাওয়াবি সবসময়। ফাইজা বলতে যাবে, লাবণ্য ফাইজাকে থামিয়ে দিয়ে, তোর কাজ কর, যে কোনো কথা যেন না বলা যায়। লাবণ্য কাব্যকে উঠিয়ে কাউন্টারে নিয়ে বসালো। ফাইজা লাবণ্যের বিরক্ত হওয়া দেখে চলে গেল। লাবণ্য কাব্যকে বোঝাতে লাগলো যে যাই বলুক সব কিছু ধৈর্য ধরে শুনতে হবে, মাথা গরম করা যাবে না। রাত 8টা। পুলিশের সুপারের কার্যালয়ে সবাই সময় মতো উপস্থিত হলো। তানজিলাও এসেছে মিটিংয়ে। গোল টেবিলের চেয়ার, ছোট বড় সব অফিসাররা বসে আছে। সবার সামনে দুটো করে পেপারস রাখা। পেপারসের প্রথম পৃষ্ঠায় ডার্ক ডেভিল, আরেকটায় ডার্ক ডেভিল হ্যাকার কিং। সবাই দেখছে, তখনই মুরাদ সবাইকে বলল, তোমাদের কি মনে হয় এখানে ব্যক্তি একজন না দুজন? মুরাদের কথা শুনে একজন এক এক মন্তব্য করতে লাগলো। তানজিলা বলল, এখানে আমরা দ্বিপাক্ষিক ধরে নিই। একজনকে ধরতে পারলে আরেকজনকে ধরা সহজে সম্ভব হবে। আমরা দুজনই ভেবে নেওয়া ভালো, একজন অনলাইন জগতের আর একজন বাস্তবিক জগতের। দুজনের দু ধরনের কাজ। তানজিলার কথা শুনে মুরাদ বলল, তুমি বলতে চাচ্ছ একজন ধরা পড়লে সব জানা যাবে? জি স্যার। তবে কে এই ডেভিল হ্যাকার নতুন করে মাথাচাড়া দিয়েছে? এটার রহস্য উদ্ঘাটন করতে গেলে আগে তাকে আমাদের ধরতে হবে। এর জন্য আমি 10 টিমের একটা দল গঠন করেছি। সবার সাহায্য পেলে আসামিকে আমরা ধরতে পারবো। আসামিকে ধরতে আপনার যত সহযোগিতা লাগে আমরা সবাই করব। আপনি আপনার প্ল্যান মতো কাজ করেন। তানজিলার কথায় সায় দিয়ে উঠল। মুরাদ সবাইকে প্ল্যান সম্পর্কে বলতে লাগলো। রাত 11টা। রেস্টুরেন্ট বন্ধ করে যে যার মতো চলে গেল। রেস্টুরেন্টের সামনে কাব্য দাঁড়ানো। লাবণ্য কাব্যের পাশে দাঁড়িয়ে, তোর বাসাটা জানি কই? কাব্য লাবণ্যর দিকে তাকিয়ে, ওই তো সামনে। চল আজকে তোর বাসায় যাব। কাব্য অবাক হয়ে, মানে আমার বাসায় যাবেন কেন? দেখতে যাব তুই কই থাকিস। তোর কোনো অসুবিধা হলে আমি তোর বাসা কিভাবে চিনব, তাই ভাবছি আজ যাব। আজ না, অন্য একদিন যেন। কেন রে? অন্যদিন বাসায় ঠিক করে তারপর নিয়ে যাবি? পরে যদি তোকে না পাই তখন? কাব্য থতমত খেয়ে, লাবণ্য কাব্যকে থামিয়ে দিয়ে, তুই রাস্তার ফুটপাতে থাকিস, ল্যাম্প পোস্টার আবছা আলোয় বই পড়িস, আমি সব কিছুই জানি, দেখেছি। কাব্য মাথা নিচু করে, আমাকে এই শহরের কেউ চিনি না, আমিও চিনি না। আমার কাছে ভাষা ভাড়া দেবে কে? আমারই ভুল হয়েছে তোর কাছে প্রথম দিন না জিজ্ঞাসা করাটা। তোর থাকার ব্যবস্থা নেই, আমাকে বলতি, আমি তোর একটা ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। না লাগবে না, এখানে ঠিক আছি, সমস্যা হয় না।
চুপ থাক, এসব অন্যরা না বুঝলেও আমি বুঝি কতটা কষ্টের। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফাইয়াজ এর মধ্যে চলে আসলো। লাবণ্য বাইকে উঠে, কাল দুপুরে আমার সাথে বাসা দেখতে যাবি, বাসা ভাড়া লাগবে না, আজকের মতো রাস্তায় কাটিয়ে নে। কাব্য লাবণ্যর মুখের দিকে হা করে তাকিয়ে পড়ল। ফাইয়াজ লাবণ্যকে নিয়ে চলে গেল। কাব্য রাস্তার ওপারে চলে গেল, মিরানের পাশে বসলো। 11:45। ফাইয়াজ লাবণ্যকে গেটের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। লাবণ্য গেট দিয়ে যখনই ভেতরে ঢুকতে যাবে তখনই পেছন থেকে লাবণ্যর মুখ চেপে ধরে। লাবণ্য ছটফট করতে লাগলো। কে এভাবে মুখ চেপে ধরেছে লাবণ্য দেখতে পাচ্ছে না। আরেকজন পেছন থেকে লাবণ্যর চোখ বেঁধে দিল। লাবণ্যকে টেনে গাড়ির ভেতর ওঠালো। গাড়ি চলে গেল। বাসার দারোয়ান এমন দৃশ্য দেখে লাবণ্যর মা বাবাকে খবর দিল। সবাই ছুটে আসলো। ফাইয়াজকে ফোন করে সবটা বলল। কারা যেন লাবণ্যকে তুলে নিয়ে গেছে। ফাইয়াজ খবর পেয়ে লাবণ্যর বাসায় চলে আসলো। ফাইয়াজ দারোয়ানকে জিজ্ঞেস করলো কারা তুলে নিয়ে গেল, তাদের কাউকে চিনো কিনা। দারোয়ান বলল, কয়েকটা ছেলে মুখে মাস্ক লাগানো ছিল, ম্যাডামকে টেনে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ফাইয়াজ লাবণ্যর মা বাবাকে নিয়ে থানায় চলে আসলো। রাত 12:30 থানায় এসে দেখলো অফিসার নেই। জিজ্ঞেস করাতে বলল মিটিং থেকে এখনো ফিরেনি। ফাইয়াজ সবাইকে থাকার কথা বলে যেতে যাবে তখনই মুরাদ সামনে এসে দাঁড়ালো। মুরাদ ভেতরে এসে দেখে বলল, কি সমস্যা হয়েছে? থানায় এত ভিড় কেন? ফাইয়াজ বলল, আমার বউকে বাসার সামনে থেকে তুলে নেওয়া হয়েছে। কিডন্যাপিং কেস? স্যার, আপনারা এখন পদক্ষেপ না নিলেও লাবণ্যকে পাওয়া যাবে না। যা করার তাড়াতাড়ি করেন। মামার বাড়ির আবদার দেখি এসেছ, মামলা করে চলে যাও, সকালে খোঁজ নিও। আপনারা কোনো পদক্ষেপ নেবেন না? 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কোনো অ্যাকশনে যেতে পারবো না। হতে পারে ও কিডন্যাপিংয়ের নাটক সাজিয়ে মাস্তি করতে গেছে। মুরাদের কথায় ফাইয়াজ রেগে গেল। লাবণ্যর মা বাবা ফাইয়াজকে উত্তেজিত হতে নিষেধ করে থানা থেকে একরাশ হতাশা নিয়ে চলে গেল। ফাইয়াজ তার বন্ধুদের নিয়ে লাবণ্যকে খুঁজতে লাগলো। ফাইয়াজ টেনশনে পড়ে গেল। কোথায় খুঁজবে এখন? এই শহরে যে একবার কিডন্যাপ হয় সে আর ফিরে আসে না। ফাইয়াজের মুখের দিকে তাকানোর মতো অবস্থা নেই। রাত 2টা। মুরাদের ফোনে কল আসলো। মুরাদ কল ধরতেই ওপাশ থেকে একজন বলল, চালান কিন্তু শহরে ঢুকে গেছে, কোনো অসুবিধা যেন না হয়। মুরাদ হেসে দিয়ে ফোনের এ পাশ থেকে, চিন্তা করবেন না স্যার, আপনার গাড়ি কেউ আটকাবে না। আমার শহরে আপনার গাড়ি নিরাপদ। ওপাশ থেকে, সকালে তোমার নাস্তা পৌঁছে যাবে। ধন্যবাদ স্যার, আপনাদের জন্যই তো এই টেকো মুরাদ। কলটা কেটে দিল। মুরাদ গাড়ির নাম্বার দিয়ে ওর কয়েকজন সোর্সদের বলল গাড়ি চেক না করতে। মুরাদ সবাইকে নিষেধ করে দিয়ে কলটা কেটে দিল। রাত 2:30। লাইটিং রুমের ভেতর লাবণ্যের চিৎকারে রুমটা ভারী হয়ে গেল। লাবণ্যর পরিবার সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খোঁজ মিলল না লাবণ্যর। ফাইয়াজ হতাশ হয়ে রাস্তার এক কোণে বসে পড়ল। রাত 2:30। লাবণ্যকে বড় একটা বাড়ির 3 তলার একটা রুমে আটকে রেখেছে। একজন মেয়ে লাবণ্যর চোখ খুলে দিল। অন্ধকার রুমে লাইট জ্বলে উঠল। লাবণ্যর সামনে লোকগুলোকে দেখে অবাক হয়ে গেল। দুপুরের সেই ছেলেগুলো, সবগুলোর মুখে শয়তানি হাসি ফুটে উঠছে। একজন লাবণ্যর দিকে শর্ট জামা কাপড় ছুঁড়ে মেরে বলল, বেশ তো, এগুলো পরে নে। যদি জোর করতে হয় তাহলে শরীরের একটা অংশও ভালো থাকবে না। তুই আজকে আমাদের সবার রাতের পরী। লাবণ্য ভয়তে হাত জোর করে কান্না করে, আমার এত বড় সর্বনাশ করবেন না, আমাকে ছেড়ে দেন। পাশ থেকে আরেকজন বলল, তোকে তো ছেড়ে দেওয়ার জন্য এখানে তুলে আনিনি। আমাদের টার্গেট যার উপরে পড়ে তারা আর বাঁচতে পারে না। তোর যা ফিগার না, মাথা নষ্ট করা। আরেকজন বলল, এই দেরি করছিস কেন? বস্তায় পড়ে নে, নেশা করে তোকে আনন্দ দেব। সবাই একত্রে হেসে উঠল। লাবণ্য ভয়তে কাঁপতে লাগলো, কান্না করতে লাগলো। রুমের কালার লাইটগুলো জ্বলে উঠল। একজন লাবণ্যর চুলের মুঠি ধরে শর্ট জামা কাপড় দিয়ে, বেবি, কেঁদে কোনো লাভ হবে না। স্বেচ্ছায় এনজয় করো, না হলে এমন অত্যাচার করব তখন বুঝবা। আমাকে বাসায় যেতে দেন আপনি না, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। সবাই ভীতি চেহারা দেখে হেসে উঠল সবাই। আরেকজন বলল, ভালো কথা কাজ হবে না দেখি। ছেলেটা কথাটা বলে লাবণ্যর ডান বাহুর জামা ছিঁড়ে ফেলল। আরেকজন বাম বাহুর জামা।
লাবণ্য কান্না করতে লাগলো। আরেকজন লোভার্থভাবে এগিয়ে যেয়ে লাবণ্যর বুকের জামা ধরতে যাবে, তখনই সে ফ্লোরে বুঁদ হয়ে পড়ল। সবাই অবাক হয়ে গেল। লাবণ্য চোখ বন্ধ করে কান্না করতে করতে না না বলতে লাগলো। রুমের ভেতর একজন বড় ছুরি নিয়ে ভেতরে ঢুকলো। ছেলেগুলো একত্র হয়ে, কে তুই? মরার জন্য এখানে এসেছিস কেন? ডেভিল, ড্রাগ ডেভিল। ড্রাগ ডেভিল মরতে আসে না, মারতে আসে। ডার্ক ডেভিল নামটা শুনে লাবণ্য চোখ খুলল। একজন ডার্ক ডেভিলের দিকে তেড়ে গেল। ডার্ক ডেভিল কোমর থেকে ছোট ছুরি বের করে প্রথমে ছেলেটার বুকে, তারপর হাতে। সেকেন্ডের ভেতর ছেলেটার শরীর ঝাঁঝরা হয়ে গেল। লাবণ্য এমন দৃশ্য দেখে চিৎকার দিয়ে উঠল। ছেলেগুলো ভীত হয়ে গেল। ডার্ক ডেভিল জোরে হেসে উঠে, অনেক মেয়েদের জীবন নষ্ট করেছিস, মেয়েদের এমনভাবে মেরেছিস তাদের পরিবারের লাশগুলো পর্যন্ত খুঁজে পায়নি। তোদের এমনভাবে মারব, তোদের লাশগুলো দেখে অপরাধীরা ভয়ে কেঁপে উঠবি, আর কোনো মেয়ের সর্বনাশ করতেও পারবে না। একটা ছেলে পিস্তল বের করে বলল, তুই হিরো হতে এসেছিস একা? একজনকে মেরে হিরো হয়ে গেছিস? ধরে এমনভাবে মারবো তোর লাশের চিহ্ন খুঁজে পাবে না কে। ডার্ক ডেভিল হাসল। ছেলেটা পিস্তলের ট্রিগারে চাপ দেবে, তখনই হাত থেকে পিস্তল পড়ে যায়। গুলির শব্দে লাবণ্য কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। ছেলেটা ফ্লোরে বসে পড়ল। বাকিরা ডার্ক ডেভিলের দিকে এগিয়ে গেল। ডার্ক ডেভিল সবার মাঝখানে পড়ে ছুরি চালাতে লাগলো ছেলেগুলোর পায়ে। লাবণ্য এমন দৃশ্য দেখে চিৎকার করতে লাগলো। লাবণ্যর চিৎকারে পুরো রুম ভারী হয়ে গেল। ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে। ছেলেগুলো এক এক করে ফ্লোরে লুটিয়ে পড়ল। ডার্ক ডেভিলের সারা শরীরে রক্ত লেগে আছে। লাবণ্য ভয়তে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ডার্ক ডেভিল চেয়ারে বসে সিগারেট জ্বালালো। একজনকে ইশারা করতে সে এসে লাবণ্যকে ধরে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। লাবণ্য বলতে লাগলো বারবার, আমাকে ছেড়ে দেন আপনারা, আমার ক্ষতি করবেন না, আমাকে বাসায় যেতে দেন। আরেকজন সামনে থেকে এসে লাবণ্যর শরীরে ওড়না পেঁচিয়ে দিল। লাবণ্য এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সবাই মুখোশ পরা। কারা এনারা চেনার উপায় নেই। বাড়ির ভেতর সবাই নেশা করে যে যার তালে রয়েছে। রাত 3:30। লাবণ্য বাসার সামনে কালো রঙের একটা গাড়ি থামলো। গেটের সামনে লাবণ্যর মা বাবা দাঁড়িয়েছিল। একজন গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। লাবণ্যর মা অবাক হয়ে তাকিয়ে রইল। লাবণ্য গাড়ি থেকে নামতেই লোকটা গাড়িতে ওঠা মাত্র গাড়ি চলে গেল। লাবণ্যর মা লাবণ্যকে দেখে দৌড়ে এসে লাবণ্যকে জড়িয়ে ধরে কান্না করে দিল। লাবণ্যও কান্না করে দিল। ফাইয়াজ খবর পেয়ে ছুটে চলে আসলো। লাবণ্যকে নিয়ে ঘরে চলে গেল। লাবণ্য সোফায় বসে আছে। লাবণ্যর মা লাবণ্যর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফাইয়াজ লাবণ্যর সামনে বসে লাবণ্যর হাত ধরে, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কারা নিয়ে গিয়েছিল তোমায়? আমার কিছু হবার আগেই কই থেকে যেন একজন চলে আসলো, তারপর সবাইকে একসাথে। লাবণ্য কথাটা বলে কেঁদে ফেলল। ফাইয়াজ লাবণ্যকে আর কিছু বলল না, লাবণ্যকে রেস্ট করতে বলল। লাবণ্য চুপ হয়ে গেল। হঠাৎ করে বাড়ির ভেতর পুলিশ ঢুকতে দেখে সবাই অবাক হয়ে গেল। কেউ কারো বার থেকে পালানোর চেষ্টা করছে। সবাই ভাবছে রেড পড়েছে। পুলিশের সোর্সরা বারটা ঘিরে ফেলছে। কেউ পালাতে পারবে না। কয়েকজন সোর্স ওপরে চলে গেল। রুম ঘুরে ভেতরে দেখতে হা হয়ে গেল সবাই। একজন ফোন বের করে মুরাদকে কনফারেন্স কল করলো। মার্ডার হয়েছে। মুরাদ রওনা দিল। বাড়ির সবাই মার্ডার হওয়ার কথা শুনে আঁতকে উঠল। সবাই কানাঘুষা করতে লাগলো। সবার ভেতর ভয় ঢুকে গেল। কিছুক্ষণ পর মুরাদ আসলো। সাথে মিডিয়ার লোকজনও চলে এসেছে। মুরাদ ভেতরে ঢুকে সোর্সদের বলল কেউ যেন ভেতরে আসতে না পারে, আর কেউ যেন বাহিরে যেতে না পারে। মুরাদ কথা বলে ওপরে চলে গেল। রুমের দরজা খুলে লাশ দেখতেই মুরাদ বলল, জানোয়ারের মতো করে এভাবে কেউ কাউকে মারে? মুখগুলো বিবস্ত্র করে ফেলেছে, মুখ চেনার উপায় নেই। মুরাদ নিচে চলে আসলো। সবাইকে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। মুরাদ ম্যানেজারকে নিয়ে কন্ট্রোল রুমে চলে গেল। সিসিটিভি ফুটেজ দেখলো, কিন্তু আজকের কোনো ফুটেজ নেই। মুরাদ অবাক হয়ে গেল। মুরাদ রাগীভাবে ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, তোর বসকে ফোন দিয়ে বল আমার সাথে কথা বলতে, না হলে তোরা একটাও রেহাই পাবি না। ম্যানেজার চলে গেল। অন্য প্রশাসনের লোকজন এসে লাশগুলো দেখে অবাক। লাশগুলো চিহ্নিত করতে পারছে না। ছবি তুলছে, একে অপরের সাথে কথা বলছে। সব জায়গা দেখলো, কিন্তু কোনো প্রমাণ নেই। মুরাদ সবার সাথে কথা বলে এক এক করে বাড়ির লোকদের চেক করছে আর বাহির করছে। বাহিরে মিডিয়া লোকজন অপেক্ষা করছে। মিডিয়ার লোকজন যে যার মতো নিউজ করছে। লাবণ্যরা টিভি চালিয়ে নিউজ দেখতে লাগলো।
সবাই বের হয়ে যাওয়ার পর স্ট্রেচারে করে লাশগুলো বের করছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাতাসে মুখের উপর থেকে কাপড় সরাতে চেহারা দেখে সবাই আটকে উঠল। কিছুক্ষণ পর মুরাদ বের হলো। মিডিয়া লোক মুরাদকে ঘিরে ধরে প্রশ্ন করতে লাগলো। মুরাদ বলল, কে মার্ডার করেছে আমরা জানি না, কোনো প্রমাণ রেখে যায়নি। আমরা তদন্ত করেছি, যে অপরাধী হোক না কেন তাকে আইনে আওতায় নিয়ে শাস্তি দেব। এর থেকে বেশি কিছু বলতে পারছি না। ময়না তদন্তের পর শনাক্ত করা হবে কারা ছিল। মুরাদ কথাটা বলেই চলে গেল গাড়িতে উঠে। মিডিয়ার লোকরা নিউজ করতে লাগলো। সকাল 9টা কাব্য রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রইল। এখনো আসেনি। রেস্টুরেন্টের সামনে কাব্য পায়চারি করতে লাগলো। 30 মিনিট পর ফাইজা আসতো। চাবি দিয়ে রেস্টুরেন্ট খুললো। কাব্য আর চোখে ফাইজাকে দেখছে। ফাইজা ভেতরে ঢুকে, আজকে আর লাবণ্য আসবে না, মন দিয়ে কাজ করবি। যদি ভুল করেছিস তাহলে তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। ম্যাডাম আসবে না কেন? কি হয়েছে ম্যাডামের? তোকে এত কিছু জানতে হবে না, তুই তোর কাজ কর। কাব্য মাথা নাড়ালো। ফাইজা কিচেনে চলে গেল। সকাল 10টা। ডাক্তার আশিক মুরাদকে কল দিল। মুরাদ কল ধরেই বলল, ডাক্তার, লাশগুলো শনাক্ত হয়েছে। হ্যাঁ, তবে তবে কি? সবাই প্রভাবশালীর ছেলে। একটা ছেলে ওই বারের মালিকের ছেলে। মুরাদ হা হয়ে গেল। আশিক এক এক করে ছেলেগুলোর বাবার নাম বলল। মুরাদ নাম শুনে হা হয়ে গেল। মুরাদ বলল, কে এভাবে মারতে পারে? আচ্ছা, কোনো ক্লু পাওনি? হ্যাঁ, ডার্ক ডেভিল মেরেছে ওদের। ডার্ক ডেভিল নামটা শুনতেই মুরাদ অবাক হয়ে গেল। কলটা কেটে দিয়ে বড় অফিসারকে ফোন দিয়ে বলল সবটা। বলা শেষে বলল, আপনি ওনাদের সামলান, না হলে শহরের অবস্থা খারাপ হবে। ডার্ক ডেভিলকে যে করে হোক খুঁজে বের করতেই হবে, না হলে সমস্যার ভেতর পড়তে হবে। বড় অফিসার এদিকটা সামলাবে বলে কলটা কেটে দিল। মুরাদ চিন্তায় পড়ে গেল, কে এই ডার্ক ডেভিল? এই শহরে এই নামে কে হতে পারে? ওকে যে করেই হোক খুঁজে বের করতে হবে, না হলে আমাদের বদনাম হবে। হাসপাতাল থেকে লাশগুলো পরিবারের কাছে বুঝিয়ে দিল। যারা যারা গেছে তারা এই শহরের গণ্যমান্য ব্যক্তির ছেলেরা। ছেলেদের মৃত্যুটা যেন তারা কেউ মেনে নিতে পারল না। মুরাদকে হুমকি দিল, খুনিকে ধরার জন্য না হলে শহরে আগুন জ্বালিয়ে দেবে, কাউকেই ছাড়বে না। মিডিয়া লোকজন পরিবারের সবার বক্তব্য নিল। ওদের ছেলেরা ভালো অনেক, ওদের শত্রু হতে পারে না। কেন বারের রুমে নিয়ে হত্যা করা হলো জানে না। খুনির বিচার তারা চায়, আর যেন কোনো মায়ের কোল খালি না হোক। মুরাদ সংবাদ সম্মেলন করলো। সেখানে বলল, ডার্ক ডেভিল নামে এক সন্ত্রাসী টার্গেট করে সবাইকে বাড়ি নিয়ে গিয়েছিল। তার কার্য হাসিল করার জন্য এইভাবে হত্যা করেছে সবাইকে। ছেলেগুলোর নামে কোনো বাজে রিপোর্ট নেই, ওরা সবাই ভালো ছিল। মিডিয়ার লোক জিজ্ঞেস করলো, কে এই ডার্ক ডেভিল? তার সাথে ছেলেগুলোর সূত্রতা কি ছিল? মুরাদ অনেক মিথ্যা বানিয়ে বলতে লাগলো। লাবণ্য নিউজ দেখে বলতে লাগলো, সম্পূর্ণ মিথ্যা কথা। ডার্ক ডেভিল সন্ত্রাসী না, ওরা ছিল খারাপ, ওরা খারাপ। লাবণ্য কথাগুলো বলতে বলতে চোখ বড় বড় করে ফেললো টিভির দিকে। লাইভ নিউজ ছেলেগুলোর অপকর্মের ভিডিও চলতে লাগলো। নিউজ চ্যানেলের সবাই হা হয়ে গেল। এমন নিউজের জন্য ওপর থেকে কল আসতে লাগলো নিউজ বন্ধ করার জন্য। অনেক চেষ্টা করেও বন্ধ করতে পারছে না, সব হাতের বাহিরে চলে গেছে, হ্যাক হয়েছে চ্যানেল। মুরাদ নিজের মতো করে বলে গেল। মিডিয়ার লোকেদের ফোনে টং করে মেসেজ বেজে উঠল। সবাই মেসেজটা দেখে অবাক হয়ে গেল। মিডিয়ার লোক একজন ভিডিওটা দেখাতেই মুরাদের কাছে ফোন দিল। মুরাদ ভিডিওটা দেখে ঘামতে শুরু করলো। মিডিয়ার লোক বলল, আপনি বললেন ওরা সবাই ভালো, ওরা এভাবে কত মেয়ের জীবন নিয়ে নিয়েছে, তার কোনো কেস ফাইল হয়নি। সবাই প্রভাবশালী ছিল বলে তাদের ছেলেরা ইচ্ছে মতো অপকর্মে লিপ্ত ছিল। মিডিয়ার প্রশ্নের তোপের মুখে পড়ে মুরাদ আমতা আমতা করে, আমাদের কাছে কোনো কমপ্লেন আসেনি, আসলে নিশ্চয়ই আমরা এর পদক্ষেপ নিতাম। মুরাদ বেশি কিছু না বলে চলে গেল। মিডিয়ার লোকজন বুঝতে পারলো না তাদের প্রশ্নের সব উত্তর না দিয়ে চলে গেল কেন। এদিকে কাব্য কাউন্টারে বসে কম্পিউটার চালাচ্ছিল। তখনই ফাইজা পেছন থেকে বলল,
ওই ফকুনের বাচ্চা, কাউন্টারে বসেছিস? তোর তো সাহস কম না? ওদের কাউন্টারে বসে আছে, অর্ডার কি তোর বাপ এসে নেবে? ফাইজার মুখে বাপ কথা শুনে কাব্য ফাইজার মুখের দিকে তাকিয়ে পড়ল। ফাইজা বলল, ফকুনের বাচ্চা, আমার মুখের দিকে তাকিয়ে আছিস? যা কাউন্টারে যা, ম্যাডাম আসুক, তোর ব্যবস্থা করেছি। কাব্য কোনো কিছু না বলে ক্যাশ কাউন্টার থেকে উঠে ফাইজার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। ফাইজা হাসিটা যেন সহ্য করতে পারল না, বলতে লাগলো, গান কোনো লজ্জা নেই? এত বলি তাও লজ্জা নেই, আবার হাসে, ছোট লোক কোথাকার। এদিকে ডার্ক ডেভিলকে প্রথমে সবাই গালি দিলেও পরে লাইভ দেখে জনসাধারণের মুখে প্রশংসায় ভেসে যাচ্ছে। সব জায়গায় ডার্ক ডেভিল নামটা ফুটে উঠল। দুপুর 1টা, তামান্না রেস্টুরেন্টে এসে দেখলো লাবণ্য আজ আসেনি। তামান্না ফাইজাকে জিজ্ঞেস করলো, লাবণ্য আসেনি কেন? গতকাল রাতে বাসা যাওয়ার সময় লাবণ্যকে কয়েকজন তুলে নিয়ে গিয়েছে, গভীর রাতে ওকে আবার বাসার সামনে নামিয়ে দিয়ে গিয়েছে। তামান্না কথাটা শুনে অবাক হয়ে গেল। কি এত বড় ঘটনা ঘটে গেল, আমি জানি না। ম্যাডাম, আমি জানতাম না, সকালে জেনেছি। এদিকে কোনো অসুবিধা নেই তো? না ম্যাডাম, তবে ও ফকুন্নিটার বেশি জ্বালাচ্ছে, ওকে আমার সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? ও ঘুরে ফিরে কাউন্টারে এসে বসছে কেন? মনে হয় টাকা চুরি করার মতলব আছে। ডাকো ওকে। ফাইজা কাব্যকে ডেকে আনলো। কাব্য আসতেই তামান্না বলল, কি রে, তুই টাকা চুরি করার জন্য বারবার ক্যাশে বসছিস? কাব্য মাথা নাড়াতে নাড়াতে না বলল। তামান্না বলল, শোন, তোর যদি চাকরি করার ইচ্ছে থাকে তাহলে আর যেন তোকে ক্যাশের ধারেও যেন না দেখি। আর একবার যদি শুনি তুই বসেছিস তাহলে তোকে চাকরি থেকে বের করে দিব। কাব্য ফাইজার মুখের দিকে তাকালো। ফাইজার মুখে শয়তানি হাসি স্পষ্ট ফুটে উঠছে। কাব্যর বুঝতে বাকি নেই ফাইজার কাজ এটা। তামান্না বলল, তুই আমার সাথে চল, তোর কাজ আছে। ম্যাডাম, খাবার নিয়ে কোম্পানিতে যেতে হবে। ঠিক আছে, খাবার নিয়ে আমার সাথে দেখা করবি। কাব্য মাথা নাড়ল। তামান্না চলে গেল। ফাইজা বলল, তোর কি লজ্জা বলতে কিছুই নেই? এত অপমান হওয়ার পরেও কেন চলে যাস না? গরিবদের লজ্জার অপমান থাকলে পেটে ভাত জুটবে না। সবাই তো গরিবদের ওঠাতে বসাতে অপমান করে। ভালো কথা, শিখে গিয়েছিস, যা কাজ কর। কাব্য আর কিছু না বলে চলে গেল। দুপুরে খাবার নিয়ে কাব্য কোম্পানিতে গেল। খাবার ক্যান্টিনে দিয়ে চলে আসতে যাবে তখন একজন বলল, তোমাকে আফরিন ম্যাডাম দেখা করে যেতে বলেছে। লোকটার কথা শুনে কাব্য অবাক হয়ে গেল। হঠাৎ করে আরফিন ম্যাডাম আমাকে দেখা করতে বললো কেন? কাব্য চলে গেল আফরিনের ডেস্কে। আফরিন কাব্যকে দেখে, এসেছো, বসো। না, আমার কাজ আছে। কফি না খেয়ে কোথাও যেতে পারবে না। আজ না, অন্য একদিন। বসতে বলেছি তোমাকে, বসো। কাব্য আর কিছু না বলে বসলো। কফি আনলো, কাব্যকে দিল। কফি খেতে খেতে কাব্যর সাথে কথা বলতে লাগলো। কাব্যর খোঁজ খবর নিতে লাগলো। কোথায় বাসা, এখানে থাকে কই, সব কিছুই। 2 দিন পর কাব্য অর্ডার নেওয়ার জন্য টেবিলের কাছে যেয়ে বসে থাকা ছেলেগুলোকে দেখে অবাক হয়ে গেল। কাব্য চলে আসবে ঠিক তখনই ঠাস ঠাস করে চরের শব্দ হলো। রেস্টুরেন্টের সবাই তাকিয়ে পড়ল অবাক হয়ে। তামান্না বিকালে লাবণ্যদের বাসায় গেল। লাবণ্যকে বলল, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে জানাসনি কেন? কারা নিয়ে গিয়েছিল? চিনি না ওদের। তোর কোনো ক্ষতি করেনি তো? না করার আগে আরেকজন ওদের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছে। তাকে কি চিনিস? না। লাবণ্যর মা তামান্নার জন্য নাস্তা এনে সামনে রাখলো। তামান্না বলল, বাসায় বসে রেস্ট নে, স্বাভাবিক হলে চাকরিতে জয়েন করিস। কোনো সুবিধা অসুবিধা আমাকে জানাস, বাবা জানিয়ে দিচ্ছি। স্যারকে জানানোর কি দরকার ছিল? সে টেনশন করবে। ওটা নিয়ে তোর ভাবতে হবে না, আমি সামলে নিব। ভেঙে পড়িস না, ওকে?
তামান্না লাবণ্যর সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। কাব্য রেস্টুরেন্টে আসতেই ফাইজা কাব্যকে বকতে লাগলো। কাব্য মাথা নিচু করে ফাইজার বকা হজম করতে লাগলো। সন্ধ্যার পর টেকো মুরাদের ফোনে কল আসলো। মুরাদ নাম্বারটা দেখে তাড়াহুড়ো করে ফোন রিসিভ করি। স্যার স্যার আপনি কল দিয়েছেন যে? ওপাশ থেকে গম্ভীর গলায় বলল, ফোনটা কেন দিয়েছি বুঝতে পারছিস না? কার এত বড় সাহস আমার শহরে এসে আমার সাথী আর তার ছেলেদের মেরে ফেললো? স্যার স্যার এদিকটা আমরা দেখছি। কোনো দেখা দেখি সময় নেই। ডার্ক ডেভিলকে হয়তো জীবিত আর না মৃত দেখতে চায়। স্যার স্যার আমরা যে করেই হোক ডার্ক ডেভিলকে ধরবই, জীবিত আর নয় মৃত্যু অবস্থায় সবার সামনে নিয়ে আসবো। ও কোন শহরে ঢুকছে ও জানে না। আমি কোনো কথা শুনতে চাই না, আমার ডার্ক ডেভিলকে দরকার। ওপাশ থেকে লোকটা মুরাদকে হুমকি দিয়ে কলটা কেটে দিল। মুরাদ টেনশনে পড়ে গেল। এতদিন এরকম কোনো ঝামেলা ফেস করেনি সে, কিন্তু আজ করতে হচ্ছে। মুরাদ কল দিয়ে সবাইকে রাতে অলিতে গলিতে অভিযান চালাতে বলল, যে করে হোক ডার্ক ডেভিলের সন্ধান চাই। রাত 8টা। তামান্না রেস্টুরেন্টে আসলো। এসে ফাইজাকে জিজ্ঞেস করলো, খাবার কেমন আছে? ম্যাডাম কম আছে। খাবারগুলো ওয়েটারকে দিয়ে রাস্তার মানুষদের দিয়ে দিতে বলো। তামান্নার কথা শুনে ফাইজা অবাক হয়ে, ম্যাডাম আপনাদের তো লস হয়ে যাবে। আপনি এই কথা বলেছেন, আপনি তো লস পছন্দ করেন না। তোমাকে যা বলছি করো, আর রেস্টুরেন্ট বন্ধ করে বাসায় চলে যাও। রাতে বের যেন না হওয়া হয়। কেন ম্যাডাম? পুলিশ অভিযান চালাবে আজ রাতে, তাই শহরের পরিস্থিতি ভালো না এখন। ঠিক আছে ম্যাডাম। ফাইজা চলে গেল। তামান্না কাব্যকে দেখে ওয়েটার বলে ডাক দিল। কাব্য তামান্নার সামনে আসতে, তোকে বলেছিলাম না আমার সাথে দেখা করতে, তোর কাজ আছে। আপনি তো ছিলেন না। অজুহাত দিয়ে দিলি? হ্যাঁ, তুই ফাইজাকে বলতি, ও তোকে বলে দিত আমি কই আছি। তোর এই রেস্টুরেন্টে বেশি দিন টিকতে পারবি না, তোর চাকরি থাকবে না। কাব্য মাথা নিচু করে নিল। তামান্না কাব্যকে বকে চলে গেল। তামান্না কাব্যকে সহ্য করতে পারে না। ওকে দেখলেই তামান্নার বিরক্ত লাগে। কাব্য সবার অপমান হজম করে নেয়। শহরে থাকতে হলে সবকিছু চুপচাপ শুনতে হবে। ম্যানেজার ম্যাডামটা তাও তো ভালো, আর বাকিরা সবাই খারাপ, সারাক্ষণ কেমন কেমন করে। ফাইজা এসে কাব্যকে একগাদা কাজ দিয়ে চেয়ারে বসলো। কাব্য বলল, আমার তো এই কাজ না। তোকে যা বলেছি তুই তাই কর। সব কাজ তুই করবি, না হলে ম্যামকে বলে তোর চাকরি শেষ করে দেব। আমাকে তো চিন্তা। কাব্য আর কোনো কথা না বলে এক এক করে কাজ করতে লাগলো। ফাইজা ফাইজকে কল দিল। ফাইজ ফোন ধরতে ফাইজা বলল, কি সাহেব, আমার নারী কে অসুস্থ, বিয়ে করবেন নাকি ছেড়ে দেবেন? কেন? না, যা শুনলাম তাতে তো মনে হয় না। কেন ছেলে এরকম ঘটনা শোনার পর তাকে বিয়ে করবে? ব্যস্ত আছি, পরে কথা বলছি। ফাইয়াজ কলটা কেটে দিল। ফাইজা একটা শয়তানি হাসি দিল। কাব্য ফাইজার সব কথা শুনেছে। শোনার পর কাব্য ফাইজার কাছে এসে, ম্যাডামের কি হয়েছে? তোর ম্যাডামকে শয়তান তুলে নিয়ে ওর সর্বনাশ করে আবার বাসায় দিয়ে গিয়েছি। কাব্য অবাক হয়ে, আপনি দেখছেন না? আবার দেখা কি আছে? শুনছি একটা মেয়েকে এমনি তো আর তুলে নিয়ে যায়নি, আবার পিছনে দিয়ে গিয়ে, এমন তো নয়। ও, ভালো ম্যাডামের এরকম ক্ষতি কে করলো? ফাইজা কাব্যকে ঝাড়ি দিয়ে, কাজ করা যায়। তোর প্রশ্ন জবাব দেওয়ার জন্য বসে আছি নাকি? এত বকবক করছিস, কাজ শেষ কর। কাজ শেষ ম্যাডাম। ঠিক আছে, খাবারগুলো কি করতে হবে জানিস তো? হ্যাঁ। তো যা সামনে থাকে যত সব ফকিন্নি। কাব্য খাবারগুলো নিয়ে একা বের হয়ে গেল। ফাইজা সবাইকে চলে যেতে বলল।
সবাই চলে গেল। ফাইজা রেস্টুরেন্ট বন্ধ করে চলে গেল। কাব্য খাবারগুলো দিয়ে এসে দেখলো রেস্টুরেন্ট বন্ধ। কাব্য বেশ অবাক হয়ে গেল। ওকে না বলে রেস্টুরেন্ট অফ করে দিল, বলল না কিছু। কাব্য রাস্তার ওপাশে চলে গেল। মিরান কাব্যকে দেখে বলল, তুই আজকের রাতটা কোথাও কাটিয়ে নে। কেন? অভিযান চলবে, আর শহরের যে অফিসার টেকো মুরাদ, ও অনেক হারামি, টাকা ছিনিয়ে নেবে। আর তোকে দেখলে তো কথাই নেই, যখন জানবে তুই রেস্টুরেন্টে কাজ করিস তাহলে তোকে ধরে নিয়ে যাবে আর টাকা দাবি করবে। না দিতে পারলে যে কোনো খারাপ কেসে তোকে ফাঁসিয়ে দেবে। কাব্য অবাক হয়ে, আমি কোথাও যাব না এখন, আমি তো চিনি না কোনো কিছুই। তোকে রাখার মতো কোনো জায়গা আমার নেই, এখানে থাকলেও তোর বিপদ হবে। আমরা গরিব মানুষ, আমাদের পক্ষ নিয়ে কেউ কথা বলবে না। তুই তো রেস্টুরেন্টেই কাটিয়ে দে আজকের রাত। হ্যাঁ, রেস্টুরেন্ট তো অফ। কি করবি ভাব। কাব্য পকেট থেকে ফোনটা বের করলো। কাব্য লাবণ্যকে কল দিল। লাবণ্য কল রিসিভ করতেই কাব্য বলল, ম্যাডাম, আপনারা বলে কার ক্ষতি করেছেন, তাই আপনি আসেননি আজ? তোমাকে এই কথা কে বললো? ফাইজা ম্যাডাম। আমার কোনো ক্ষতি হয়নি, আমি ঠিক আছি। কাব্য লাবণ্যকে এক এক করে সবকিছু বলল। লাবণ্য কাব্যর কথা শুনে, তুমি ব্যাগ নিয়ে গাড়িওয়ালাকে বলো ঠিকানা সে নামিয়ে দিবে, নেমে আমাকে কল করো। ঠিক আছে। কলটা কেটে দিল। মিরান বলল, কিরে কি হলো? থাকার জায়গা হয়ে গেছে, ম্যাডাম যেতে বলেছে। মিরান দীর্ঘশ্বাস ফেলে। যাক, তোকে নিয়ে চিন্তায় ছিলাম, চিন্তা মুক্ত হলাম। দেরি করিস না, চলে যা। হ্যাঁ। মিরান কাব্যকে গাড়িতে উঠিয়ে দিল। অটোওয়ালাকে ঠিক ঠিকানায় নামিয়ে দিতে বলল। কাব্য চলে গেল। কাব্য লাবণ্যদের বাসার সামনে গেটে নেমে লাবণ্যকে কল দেয়। লাবণ্য কাব্যকে ভেতরে আসতে বলল। দারোয়ান গেট খুলতেই কাব্য গেট দিয়ে বাসার ভেতর ঢুকলো। কাব্য বাসাটার দিকে হা হয়ে তাকিয়ে রইল। লাবণ্য নিচে এসে, আসতে অসুবিধা হয়নি তো? এত বড় বাড়ি আপনাদের? লাবণ্য কাব্যের কথা শুনে হেসে দিয়ে, এটা আর বলা হলো কি করে? এটা তো সামান্য ছোট, এর থেকেও বড় আছে। আমাদের গ্রামে তো এত বড় বিল্ডিং নেই, এখানে এসে যত বড় বড় বিল্ডিং দেখছি। ভেতরে এসো। কাব্য লাবণ্যর সাথে ঘরের ভেতর ঢুকলো। কাব্যকে ড্রয়িং রুমে বসতে বলে ভেতরে গেল। লাবণ্য তার মা বাবাকে এনে কাব্যর সাথে পরিচয় করিয়ে দিল। লাবণ্য কাব্যকে বলল, রাতে খেয়েছিস? হ্যাঁ, খাবার দিছিল, ওখান থেকে খেয়ে নিয়েছি। আয় আমার সাথে। লাবণ্য কাব্যকে নিয়ে ছাদে চলে গেল। ছাদের ওপর একটা গেস্ট রুম করা আছে, ওটা লাবণ্য খুলে দিয়ে কাব্যকে বলল, আজ থেকে তুই এখানে থাকবি, আর শোন, ভাড়া লাগবে না, ঠিক আছে? ম্যাডাম, আপনি অনেক ভালো। রেস্টুরেন্টের সবাই খারাপ, আমার সাথে খারাপ ব্যবহার করে। কাব্য রেস্টুরেন্টে কি হয়েছে সব বলল। লাবণ্য শুনে, মন খারাপ করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। তোরও কম্পিউটার লাগবে, আমার একটা আছে রুমে, ওইটা আমি চালাই না, তুই ওটা ব্যবহার করতে পারিস। আপনার কম্পিউটার আমাকে দেবেন? আমার এত উপকার করেছেন। আজ আমি তোর উপকার করছি, কাল হয়তো তুই আমার উপকার করবি। ব্যাগ রাখ, আমার সাথে এসে পিষে নিয়ে যা। কাব্য খুশি হয়ে লাবণ্যকে অনেকগুলো ধন্যবাদ দিল। লাবণ্যর সাথে গেল। লাবণ্য তার পিসি কাব্যের হাতে দিল আর বাকিগুলো নিয়ে রুমে গেল। লাবণ্য পিসি সেট করে দিয়ে নিচে চলে আসলো। রাত 1টা সবাই সব পয়েন্টে অভিযান চালাতে লাগলো। মুরাদ রাস্তার পাশে শুয়ে থাকা মানুষগুলোকে জাগিয়ে তুলে দেখছে। টাকা পেলে টাকা নিয়ে নিচ্ছে। এরকম করতে করতে মিরানকে ডেকে তুললো। মিরানকে দেখে সবকিছু চেক করলো। মিরানের কাছে টাকা পেয়ে টাকা নিয়ে নিল। মিরান বলল, স্যার স্যার, গরিবের পেটে এভাবে লাথি মারবেন না। চুপ থাক, না হলে জেলে নিয়ে যে এমন পিটানি দিব বুঝবি তখন 10 বছরও বের হতে পারবি না। মিরান চুপ হয়ে গেল। সবার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে সোর্সের কাছে বলল, সব গাড়ি ঠিক মতো চেক করা হচ্ছে তো? মুরাদের কথায় হ্যাঁ বলল। একটা গাড়ি দাঁড় করালো। মুরাদ ড্রাইভারের সাথে কথা বলছে। কথা বলা শেষ করে পেছনের সিটে বসা ভদ্রলোককে প্রশ্ন করলো, কই যাচ্ছে, কই থেকে আসছে। ভদ্রলোক সব কিছু বলল। ব্যাগ দেখতে চাইলেও ভদ্রলোক ব্যাগ দেখালো। ব্যাগের ভেতর টাকা দেখে মুরাদ ভদ্রলোককে গাড়ি থেকে নামালো। ড্রাইভারকে চলে যেতে বলল। ড্রাইভার চলে গেল। ভদ্রলোক কিছুই বুঝতে পারলো না। মুরাদকে জিজ্ঞেস করতেই মুরাদ বলল,
যদি নিজের ভালো চাস চলে যা, না হলে কিন্তু। ভদ্রলোক ঘাবড়ে যেয়ে আমতা আমতা করে বলল, স্যার আমার টাকা ব্যাগটা দেন, আমি চলে যাই। ভদ্রলোকের কথা শুনে মুরাদ বলল, ব্যাগে গাঞ্জা নিয়ে আসছিস, আবার টাকার কথা বলছিস। এই ওকে ধর। মুরাদের কথায় সোর্সরা ভদ্রলোককে ধরল। ভদ্রলোক বলল, স্যার আমার মেয়ের বিয়ে, টাকা না হলে মেয়েকে বিয়ে দিতে পারবো না। ভাইয়ের কাছে সব সম্পদ বিক্রি করে টাকা নিয়ে গ্রামে যাচ্ছি। আমার এত বড় সর্বনাশ করবেন না স্যার। গাজার চোরাচালান করছিস, আবার বলছিস মেয়ের বিয়ের জন্য টাকা ব্যাগে। তুই তো অনেক চালাক দেখি। গাড়িতে তোল, থানায় নিয়ে 2-4 ঘা দিলে সত্যি কথা বের হবে। মুরাদের কথা মতো লোকটাকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলল। লোকটা আকুতি মিনতি করতে লাগলো। মুরাদ যেন কথাগুলো কানেই তুলল না। টাকার ব্যাগ নিয়ে নিজের গাড়িতে রাখলো। মিরান বসে বসে দেখতেছিল আর মনে মনে বলছে, কেউ নেই একে শাস্তি দেওয়ার মতো। সবাই মরে, ও মরে না কেন সালা? রাত 2:30। তানজিলা ফাইল দেখতেছিল, তখনই হুট করে কম্পিউটার চালু হয়ে গেল। তানজিলা কম্পিউটার চালু হওয়া দেখে অবাক হয়ে গেল। মনিটরের স্ক্রিনে বড় বড় করে লেখা উঠল ডার্ক হ্যাকার কি। নিচে কয়েকটা ব্যাংকের নাম লেখা। তানজিলা হা হয়ে তাকিয়ে রইল। কিবোর্ড মাউস সব চাপলো, কোনো কাজই হচ্ছে না। ব্যাংকগুলো থেকে টাকা ট্রান্সফার হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে। তানজিলার কলিগরা সবাই হা হয়ে গেল এমনটা দেখে। তানজিলার বুঝতে বাকি রইল না ডার্ক হ্যাকার অনেক বুদ্ধিমান আর শক্তিশালী। তানজিলা দেরি না করে ব্যাংকগুলো লোকেশন বের করে প্রতি এরিয়ায় অফিসারদের ইনফর্ম করলো, যাতে করে ব্যাংকগুলোই চলে যায়। তানজিলার কথা মতো প্রশাসনের লোকজন ব্যাংকগুলোয় চলে গেল। সেখানে যেয়ে কোনো কিছুই পেল না। সবাই তানজিলাকে কল দিয়ে বকলো, এটা মিথ্যা ছিল। তানজিলা অবাক হয়ে গেল। আজব ব্যাপার, ডার্ক হ্যাকার কি হচ্ছে, ইচ্ছা করে এমন করে হয়রানি করলো? তানজিলা অন্য একটা কম্পিউটারে বসে লোকেশন বের করার চেষ্টা করছে, কোথায় আছে ডার্ক হ্যাকার কি। তানজিলা লোকেশন বের করে ফেললো। সাথে সাথে মুরাদকে কল দিল। মুরাদ কল রিসিভ করতেই তানজিলা বলল, আপনার একটা হেল্প লাগবে। হ্যাঁ বলো। আপনার ফোনে একটা লোকেশন শেয়ার করছি, ওই লোকেশনে ডার্ক হ্যাকার কিং এখন অবস্থান করছে। মুরাদ লোকেশন দেখে, আমি তো এই লোকেশনে আছি, এখানে তো কেউ নেই। আপনি ভালো করে দেখুন, আজকে ডার্ক হ্যাকার কিংকে ধরতে হবে। আমি আসছি। তানজিলা কলটা কেটে দিল। মুরাদ দেরি না করে সোর্স নিয়ে তল্লাশি করতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর তানজিলা চলে আসলো। গাড়ি থেকে নেমে মুরাদকে বলল, পেয়েছেন কাউকে? না, এখানে সব দোকানপাট অফ। এখানে ডার্ক হ্যাকার কিভাবে আসবে? কিন্তু লোকেশন তো এখানে দেখাচ্ছে, ও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। তানজিলা দেরি না করে ড্রোন বের করে চারপাশ দেখতে লাগলো। কোথাও কোনো কিছুই নেই। তানজিলা টেনশনে পড়ে গেল। তানজিলা দেখলো ড্রোনের উপর লোকেশন দেখাচ্ছে। তানজিলা মুরাদকে বলে টর্চ দিয়ে কয়েকজনের ড্রেনের উপর নামলো। ড্রেনের ভেতর কোনো কিছু দেখতে না পেয়ে উঠে আসলো। তানজিলা অবাক, অদৃশ্য বস্তু নাকি ডার্ক ডেভিল। তানজিলা মুরাদকে কিছু বলে গাড়িতে উঠে চলে গেল। অফিসে আসতেই দেখলো মনিটরে লেখা স্বাগতম ডার্ক হ্যাকারের জগতে। তানজিলা রেগে হাতের কাছে গোল কাচের জিনিসটা ছুঁড়ে মারল। মনিটর ভেঙে গেল। তানজিলা রেগে বলল, আমার সাথে চালাকি করা, আমাকে হয়রানি করা। ডার্ক হ্যাকার, তানজিলার হাত থেকে রক্ষা পাবি না। সকাল 8:30। কাব্য রাস্তার এপাশে এসে নামতে দেখলো মিরান মন খারাপ করে বসে আছে। কাব্য মিরানকে বলল, আপনার কি হয়েছে, মন খারাপ করে বসে আছেন কেন? মিরান রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে লাগলো। কাব্য হা হয়ে সব শুনতে লাগলো। মিরানের চোখ বেয়ে পানি ঝরছে আর বলছে, আমার টাকা নিয়ে কোনো কষ্ট নেই, কিন্তু ওই লোকটার মেয়ের বিয়ে দিবে কি করে? মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। আপনি আমাকে বাঁচালেনও, আপনার ক্ষতি হয়ে গেল। ওরে যদি কোনোদিন সুযোগ পাই না শালাকে, ওরে যদি কোনোদিন সুযোগ পাই মারার, তাহলে ওকে মেরেই ফেলবো। মিরান বকতে লাগলো। এদিকে সকাল সকাল উকিলকে থানায় দেখে মুরাদ অবাক হয়ে গেল। উকিল ভদ্রলোকটাকে ছাড়ানোর নিয়ে কথা বলতে লাগলো। মুরাদ বলল, মাদক সহ পেয়েছি, ছাড়লে বাইরে যে মিথ্যা বলবে আমি টাকা নিয়েছি। আমি এমন দুর্নাম নিতে পারবো না।
উকিল মুরাদকে আশ্বাস দিল লোকটা কোনো কিছুই বলবে না, সে তার গ্রামের বাড়ি চলে যাবে। মুরাদ আর কোনো কিছু না বলে ভদ্রলোককে আনতে বলল। ভদ্রলোক এসে উকিলকে দেখে কথা বলল। উকিল লোকটাকে নিয়ে বাইরে চলে আসলো। ভদ্রলোক বলল, আমি কোন মুখে বাসায় ফিরবো? আমার মেয়ের বিয়ের টাকা নিয়ে যেতে পারবো না। আমার মেয়ের কপালটা আমি পুড়িয়ে দিলাম। ভদ্রলোক তার কথা শুনে উকিল দুটো টাকার খাম দিল লোকটার হাতে। তখনই পাশে এসে একটা গাড়ি এসে থামলো। উকিল লোকটারে সবকিছু বলে গাড়িতে উঠিয়ে দিল। লোকটার চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে। উকিলের কাছে জানতে চাইল কে দিয়েছে, কিন্তু কোনো কিছু বলল না, চলে গেল। কাব্য মিরানকে মন খারাপ করতে বারণ করে চলে গেল রেস্টুরেন্টে। ফাইজা এসে রেস্টুরেন্ট খুলল। কাব্যকে দিয়ে সব কাজ করাতে লাগলো। কাব্য ফাইজার কথা মতো কাজ করতে লাগলো। সকাল 11টা। থানায় ব্যাংক ম্যানেজারদের আসতে দেখে থানার এসআইরা অবাক হয়ে গেল। সবার বক্তব্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নিয়ে গেছে। সবাই ব্যাংক ম্যানেজারদের কথা শুনে অবাক হয়ে গেল। তানজিলাই তাহলে ঠিক ছিল। 2 দিন পর কাব্য অর্ডার নেওয়ার জন্য টেবিলের কাছে যেয়ে বসে থাকা ছেলেগুলোকে দেখে অবাক হয়ে গেল। কাব্য চলে আসবে ঠিক তখনই ঠাস ঠাস করে চরের শব্দ হলো। রেস্টুরেন্টের সবাই তাকিয়ে পড়ল অবাক হয়ে। ব্যাংক থেকে টাকা হ্যাক হয়ে গেছে এটা নিয়ে হইচই পড়ে গেল। যাদের ব্যাংক হ্যাক হয়েছে তারা সবাই প্রভাবশালী বড় বড় হ্যাক হয়ে যাওয়ার খবর পেয়ে প্রশাসনের ওপর মহলে চাপ প্রয়োগ করলো। টেকো মুরাদ রেস্টের জন্য ঘুমাবে তখনই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে বড় সারের নাম্বার আসতেই দেখে কল রিসিভ করতেই মুরাদকে ধমকাতে লাগলো আর বলল 24 ঘন্টার ভেতর ডার্ক হ্যাকার কিংকে খুঁজে বের করার জন্য। মুরাদকে ধমকিয়ে কল কেটে দিল। মুরাদ তানজিলাকে কল করলো। তানজিলা কল রিসিভ করেই, স্যার আমি সেই জায়গায় আছি যেখানে লোকেশন দেখাচ্ছে। আমার টিম নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি। আপনার চোখে চেনা কোনো হ্যাকার থাকলে তার ওখানে তদন্ত করেন, কোনো না কোনো সূত্র পাওয়া যাবে। সবাইকে একই কথা বলছি, সবাই কাজ শুরু করে দিয়েছে। তানজিলার কথা শুনে মুরাদ কল কেটে দিল। ফোন দিয়ে সব হ্যাকারদের থানায় এসে দেখা করতে বলল। তানজিলা সব দোকানে বিল্ডিং এর খোঁজ নিতে লাগলো। যাদের কম্পিউটার আছে সব কিছু চেক করলো, কিন্তু কোনো কিছুই পেল না। এরকম তল্লাশি করতে করতে তানজিলা রেস্টুরেন্টের ভেতর গেল। কাব্য তানজিলাকে দেখে, স্বাগতম ম্যাডাম, একটু অপেক্ষা করেন, সব চেয়ার পূর্ণ হয়ে গেছে, খালি নেই। তানজিলা কাব্যের কথা শুনে, তুমি কি ওয়েটার? জি ম্যাডাম। তোমার ম্যানেজার কোথায়? ডাকো তো, বলো সাইবার ক্রাইম অফিস থেকে অফিসার এসেছে। কাব্য তানজিলার পা থেকে মাথা পর্যন্ত দেখে অবাক হয়ে, ম্যাডাম তো অসুস্থ, কিছুদিন পর আসবে। কাব্য কথা শেষ করতে না করতেই ফাইজা এসে বলল, তুই এখানে দাঁড়িয়ে গল্প করছিস, ওদিকে কাস্টমার বসে আছে খাবারের জন্য। গল্প করছি না ম্যাডাম। তুই চুপ থাক। মেয়ে মানুষ দেখার গা কথা বলতে লাগে, তাই না? কাব্য কিছু না বলে অপমানিত হয়ে ওখান থেকে চলে গেল। তানজিলা ফাইজাকে বলল, গল্প করতে আসিনি, তদন্ত করতে এসেছি। অফিসার তানজিলা চৌধুরী, সাইবার ক্রাইম। আপনি কে? ফাইজা ঢোক গিরে, হ্যাঁ, আপনি কিসের অন্ধ করতে আছেন? আমি ম্যাডামের অবস্থা বর্তমান দেখাশোনা করেছি। তানজিলা ফাইজাকে জিজ্ঞেস করলো রেস্টুরেন্ট কখন খোলা হয়, বন্ধ করা হয় সবকিছু। ফাইজা সবকিছু বলল। তানজিলা ফাইজার অনুমতি নিয়ে কম্পিউটার চেক করলো। না, এখানে ও কিছু পেল না। তানজিলা চলে গেল। তানজিলা চলে যাওয়ার পর ফাইজা কাব্যের সামনে দাঁড়িয়ে, অফিসার এসে আমাকে বলল না আগে? আমাকে বলার তো সুযোগ দেননি, কিভাবে বলবো? সবসময় বেশি কথা বলিস, কাজে কর যা। কাব্য কিছু না বলে ফাইজার সামনে থেকে চলে গেল। তানজিলা সব জায়গা ঠিক মতো খুঁজলো, কোথাও কোনো কিছু ফাঁক রাখেনি। তাও কোথাও না কোনো সূত্র পেল না। টেকো মুরাদের কথা মতো সবাই থানায় এসে মুরাদের সামনে দাঁড়ালো। মুরাদ সবাইকে দেখে ডার্ক হ্যাকারের ভেতর কেউ আছে কিনা সন্দেহ জিজ্ঞেস করতেই সবাই নানা বলল। কেউ কেউ বলল ডার্ক হ্যাকার আতঙ্কের নাম। সব হ্যাকাররা আতঙ্কে গা থাকে। কখন তাদের উপর টার্গেট পড়ে, ডার্ক হ্যাকারকে সবাই ভয় পায়। এ কদিনে পুরো ভয়ঙ্কর নামে পরিচিত লাভ করেছে।
আবার ব্যাংক হ্যাক করেছে, যা এই শহরের কারো ক্ষমতা নেই। মুরাদ সবার কথা শোনার পর সবাইকে বলল, তোমাদের কাজ এখন থেকে ডার্ক হ্যাকারকে খুঁজে বের করা। খুঁজে বের করতে পারলে তোমাদের জন্য উপহার আছে। সবাই আজ থেকে সন্ধান শুরু করে দাও। আমি তোমাদের সব সাপোর্ট দিব। শুধু আমার ডার্ক হ্যাকার কিংকে দরকার। কে কিং? মুরাদের কথা সবাই সায় দিয়ে চলে গেল। মুরাদ চেয়ারে বসে কপালে হাতের 4টা আঙ্গুল দিয়ে চিন্তায় পড়ে গেল। এই কদিনে ডার্ক ডেভিল আর ডার্ক হ্যাকার কিং রাতের ঘুম কেড়ে নিয়েছে। দুপুর 2টা, কাব্য খাবার নিয়ে ক্যান্টিনে দিয়ে রেস্টুরেন্টে চলে গেল। আজ আর ফাইজা লেটের জন্য বকতে পারল না। রাতে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পর কাব্য মিরানের সাথে কথা বলে চলে গেল। রাতে মুরাদ সহ প্রশাসনের সবাই অভিযান চালাতে লাগলো। এভাবে কেটে গেল 2 দিন। এই 2 দিনে শহরে বেশি অপকর্ম হয়নি। সুযোগ বুঝে মুরাদ যার থেকে পারছে টাকা হাতিয়ে নিয়েছে। ভয়তে কেউ মুখ খোলেনি। 2 দিন পর কাব্য কিচেনে কাজ করতেছিল। ফাইজা কাব্যকে ডেকে বলল, ওই টেবিলে যে দেখ কি অর্ডার করেন। কাব্য টেবিলের দিকে তাকিয়ে দেখলো চেয়ারে রাজ আকিবরা বসা। মেনু কার্ড হাতে নিয়ে শয়তানি করছে। কাব্য বলল, ম্যাডাম, কিচেনে আমার কাজ আছে, আপনি যে নিয়ে আসুন। ফাইজা কাব্যের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে। কাব্য ফাইজাকে কথা শেষ করতে না দিয়ে সামনের দিকে চলে গেল আর মনে মনে বলতে লাগলো, সারাক্ষণ শুধু ফোন নিয়ে টিপে থাকেন, ম্যানেজার ম্যাডাম আসলে ওনার কাছে নালিশ দেব। কাব্য মনে মনে কথাটা বলতে বলতে টেবিলের সামনে দাঁড়ালো। রাজ মেনু কার্ড দেখিয়ে অর্ডার করতে যেয়ে কাব্যকে দেখে রাজ উঠে দাঁড়িয়ে কাঁধের ওপর থাবা মেরে, আরে ফকিন্নি, তুই এখানকার ওয়েটার নাকি তুই? স্যার, আপনাদের অর্ডারটা দেন। পাশ থেকে আগিব উঠে দাঁড়িয়ে কাব্যের কাঁধে থাবা মেরে, ফকিন্নির বাচ্চার দিকে বাপ বাড়ছে, ভেবে পাই না তোকে ওয়েটারের চাকরি কে দিল। তোর মতো গ্রামের ক্ষেতকে ওয়েটার মানায় না, তুই তো সুইপার হওয়ার যোগ্য। কাব্য মাথা নিচু করে, স্যার অর্ডারটা দেন, না হলে আমি অন্য টেবিলে যাব। আমার কাস্টমার বসে আছে, তাদের অর্ডার নিতে হবে। উবরে শালা, এত কথা কবে শিখলি তুই? কাব্য আর কিছু না বলে যেই অন্য টেবিলে যেতে যাবে তখনই রাজ কাব্যের গলা টেনে ধরে ঠাস ঠাস করে মুখের ওপর চর বসিয়ে দিয়ে, ফকিন্নির বাচ্চা, একই তো ওয়েটার, আবার আমাদের থেকে অর্ডার না নিয়ে ভাবসুদাস। রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে তাকিয়ে পড়ল। কাব্য গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আকিব পাশ দিয়ে চর মেরে, তোর চাকরি থাকে কিভাবে তাও আমি দেখে নেব। খাবো না এই রেস্টুরেন্টে, চল সবাই। রাজ আকিব কাব্যকে ইচ্ছা মতো বকে ঝোঁকে চলে গেল। কাব্য অন্য টেবিলে যেয়ে খাবার অর্ডার নিয়ে গেল। কাউন্টারে চোখ যেতেই কাব্য অবাক হয়ে গেল। ফাইজা কাউন্টারে বসে চোখের পানি মুছছে আর ফোন টিপছে। কাব্য মনে মনে ভাবছে, রাজ আকিবরা যা করে গেল এটা যদি দেখতো তাহলে আজ আর রক্ষে ছিল না। কিন্তু সে কেন কান্না করছে? জিজ্ঞেস করতে গেলে যদি বকাঝকা দেয়, থাক, সে তার মতো করে। কাব্য কাজ করতে লাগলো। লাবণ্য সেদিনের ঘটনার পর থেকে এখনো ঠিকভাবে স্বাভাবিক হতে পারল না। লাবণ্যর মনে একটাই প্রশ্ন, কে ডার্ক ডেভিল? এভাবে মরণের দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে আসতো কেনই বা বাঁচালো? এদিকে প্রশাসনের লোকজন ডার্ক ডেভিল আর ডার্ক হ্যাকারকে হন্যে হয়ে খুঁজতে লাগলো। একের পর এক অপকর্মের বাধা হয়ে দাঁড়াচ্ছে। আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে কেউ ভালো নেই এদের দুজনের জন্য। এদের দুজনকে ধরতে মরিয়া প্রায়। রাত 10টা কাব্য বাসায় ফিরল। ফোন করে লাবণ্যকে ছাদে আসতে বলল। লাবণ্য ছাদে আসতে কাব্য ফাইজার কান্না করার কথা বলতে লাগলো। যা যা ঘটেছে সব বলল। লাবণ্য সবটা শুনে সাথে সাথে ফাইয়াজকে কল দিল। ফাইজা কল ধরতেই লাবণ্য বলল, ফাইজা, কোনো সমস্যা হচ্ছে তোর? কই না তো। আজ কান্না করেছিলি কেন? তোকে কে বলেছে এই কথা? যেই বলো, বল এখন কি হয়েছে? কিছু না। কি হবে, তুই এসব বুঝবি না, রাখিস। ফাইজা কথাটা বলেই কলটা কেটে দিল। লাবণ্য অবাক হয়ে গেল। লাবণ্য আবারও ফাইজাকে কল দিল, ধরল না, কেটে দিল। আবারও কল দিল, ফোন সুইচ অফ। লাবণ্য কাব্যের দিকে তাকিয়ে, বড় কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই। তুই আমাকে ফোন করে কেন বলিস না দুপুরে? আমি বুঝতে পারিনি। লাবণ্য আর কিছু না বলেই নিচে চলে গেল।
কাব্য আর কোনো কিছু না ভেবে রুমে চলে গেল। রাত 1টা তানজিলার ফোনে মেসেজ আসলো। তানজিলা মেসেজটা দেখলো ডার্ক হ্যাকার আইডি থেকে আসছে। মেসেজ দেখলো একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওটা চালু করে দেখেই তানজিলা হা হয়ে গেল। একটা ক্লাবের ভেতর মেয়েদেরকে বিক্রি করছে। যে যার চাহিদা মতো মেয়েগুলো কিনে নিয়ে উপরের রুমে নিয়ে জোরপূর্বক অত্যাচার করছে। তানজিলা এমন দৃশ্য আর সহ্য করতে পারল না। সাথে সাথে মুরাদকে কল দিল। মুরাদ কল রিসিভ করতেই তানজিলা বলল, স্যার, আপনাকে একটা লোকেশন পাঠিয়েছি। ওখানে মেয়েদের জোরপূর্বকভাবে বেচা কেনা আর মাদকের ব্যবসা চলছে। আপনি যে মেয়েগুলোকে বাঁচান